সকলের কাছ থেকে লুকিয়ে বাঁচিয়ে এবার নীলাঞ্জনার সঙ্গে দেখা করার জন্য থানায় ছুটে গেল শ্রোতা। আপনাদের ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা থানায় বসে অঝরে কাঁদতে থাকে এবং ভাবতে থাকে যে না স্রোত, কোনোভাবেই আমি চাই না যে তুই আমি মুখোমুখি হই। এই সময়টা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে ক্রুশিয়াল এবং এই সময়টাতে কেউ যদি তোকে আমাকে একসঙ্গে দেখে ফেলে তাহলে নির্ঘাত তোরা আমাদের উপরে সন্দেহ করবে এবং আমার দায়টা তোর উপরে চাপিয়ে দিয়ে রীতিমতো তোকে পুলিশ আবারও জেরা করুক বা তোকে কোনো রকম কোনো শাস্তির আওতায় আনুক, সেটা আমি কোনো মতে চাই না। তাই যতটা সম্ভব আমি তোকে আমার কাছ থেকে দূরে রাখবো এবং তার জন্য আমার যদি তোর প্রতি খারাপ ব্যবহারও করতে হয় তাহলে আমি সেটা করতেও বিন্দুমাত্র পিছপা হব না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে দেখো নীলাঞ্জনা, তখন যে তুমি কোর্টের বাইরে কাটা ফুটে গিয়েছে, এটার মিথ্যে অভিনয় করেছো, তো আমি সেটা খুব ভালো করে জানি এবং সেখানে স্রোত কোথাও না কোথাও অবশ্যই উপস্থিত ছিল, সেটা আমি ফিল করতে পেরেছি। কারণ স্রোত আড়ালে দাঁড়িয়ে আমাদের সঙ্গে ঠিক কী কী ঘটছিল সেই সম্পূর্ণটা নজর রাখছিল এবং এই বিষয়ে যে স্রোত কতটা তৎপর আছে সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু এটা কী করা যায় বলো তো? স্রোতকে আমরা কী করে থামাবো? কারণ আমি যতদূর এই পরিস্থিতিটা ম্যানেজ করতে গিয়ে বুঝতে পেরেছি যে অফিসার খান এবং সার্থক উঠে পড়ে লেগেছে আমাদের যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা করার জন্য, আর ওদিকে স্রোত ওদের বিরুদ্ধে গিয়ে রীতিমতো আমাদের যাতে কোনো রকম কোনো শাস্তি না হয় এবং আমরা যাতে বেকসুর খালাস হয়ে যাই সেই ব্যবস্থা করছে। এবং সেটা কী করে সম্ভব হবে বলো তো? অন্যদিকে নীলু বলতে থাকে যে সেটা তো আমি ভাবছি, স্রোত কোনো না কোনোভাবে অবশ্যই আমার সঙ্গে দেখা করার জন্য থানায় আসতে চাইবে এবং আমার সঙ্গে যদি একবার দেখা করা অবশ্যই অফিসার খানের নজরে বা সার্থকের নজরে পড়ে যায় তাহলে তুমি বুঝতে পারছো যে ওর জীবনে কতটা ঝড় বয়ে যাবে এবং আমি সেটাই চাই না। অন্যদিকে ক্রান্ত বলে থাকে কিন্তু এই সব কিছু কী করে তুমি এখানে থেকে ম্যানেজ করবে বলো তো? কী করেই বা স্রোতকে তুমি দমিয়ে রাখবে? অন্যদিকে নীলু বলতে থাকে আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথা কাজ করছে না। আমি কী করে স্রোতকে দমাবো, কী করে বা আমি আমার মনের কথাগুলো স্রোতকে খুলে বলবো, ওকে বোঝাবো, আমি সেটাই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তে স্রোত সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে কী বোঝাবি বলতো? বোঝার তার কোনো কিছু বাকি নেই, যা বোঝাপড়া আমাদের ছিল সেটা সব কিছু অতীতে হয়ে গিয়েছে দিদিভাই। এখন নতুন করে আমাদেরকে শুরু করতে হবে। তুই আগে যে মানুষটা ছিলি সেটাতে থেকে যখন তুই নিজেকে পরিবর্তন করতে পেরেছিস তাহলে চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকাটা নিশ্চয়ই তোর কাম্য নয় এবং এই জিনিসটা যাতে তোর সঙ্গে আর ভবিষ্যতে না ঘটে সেই ব্যবস্থা এবার আমি করবো। তুই একদম টেনশন করিস না মেজদি ভাই। সেদিন আমি তোর সঙ্গে দেখা করতে গিয়েছি বিদায়ী হয়তো বা পুলিশে আমার পেছন করতে করতে তোদের অবধি পৌঁছতে পেরেছে এবং এই সব কিছুর পেছনে মূলে যদি কেউ থেকে থাকে সেটা আমি, এবং কোনো না কোনোভাবে আমার কারণেই হয়তো বা তোরা এত বড় বিপদে পড়েছিস এবং তোরা যখন আমার কারণে বিপদে পড়েছিস তাহলে তোদেরকে বিপদের হাত থেকে উদ্ধার করার দায়িত্বটা সম্পূর্ণরূপে আমার। এবং তোরা একদম টেনশন করিস না, আমি আমার সবটা উজাড় করে দিয়ে হলেও আমি তোদেরকে যে করেই হোক না কেন সসম্মানে এই চারতলের মধ্যে থেকে বের করবোই। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে দোহাই তোমার স্রোত, এরকম কিছু তুমি করতে গিয়ে নিজের সংসারটাকে উজাড় করে দিও না। আমি চাই না যে তোমার এবং সার্থকের মধ্যে বিন্দুমাত্র কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি হোক, তাও আবার শুধুমাত্র আমাদের জন্য। আমাদেরটা আমাদেরকে বুঝে নিতে দাও। আমার দল যথেষ্ট পরিমাণে তৎপর আছে, আমাদেরকে যে করেই হোক না কেন তারা কোনো না কোনোভাবে অবশ্যই রেহাই করিয়ে নেবেই, কারণ ওরাও তো খুব ভালো করে জানে যে ওরা আমাদেরকে ছাড়া অসম্পূর্ণ এবং আমরা ওদেরকে ছাড়া অসম্পূর্ণ। অন্যদিকে স্রোত বলতে থাকে আমি যে মিস দিবিকে ছাড়া অসম্পূর্ণ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।